গল্প শুরু করার আগে একটি বিশেষ বিজ্ঞপ্তি। আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক, কিন্তু আমাদের সমাজে ঘটে চলা কিছু বাস্তব ঘটনা থেকেই গল্পটি অনুপ্রাণিত। আশা করব আপনারা সবাই গল্পটি গল্পের মতো করেই নেবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বিপুল রয়েছি আপনাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকের গল্পটি একটু অন্য স্বাদের গল্প, একটি সাইকোলজিক্যাল হরর গল্প। আজকের গল্প দিশানি মজুমদারের লেখা ক্ষুধা। আজকের গল্প পাঠে সৌরভ। চলো আর দেরি না করে গল্পটি শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। রান্নাঘর থেকে ভেসে আসছে তেল মশলা ছাড়ার ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ, কড়াইতে খুন্তি নাড়ার ঠুংঠাং শব্দ আর একটা গুনগুন গানের সুর। কড়াইতে খুন্তি নাড়ানোর তালে তালে মেয়েলি গানের সুরটা ছড়িয়ে পড়ছে বাতাসে। মেয়েদের সচরাচর এত খুশি মনে রান্না করতে দেখা যায় না, কিন্তু এই মেয়েটার মনে যে আজ খুশির অন্ত নেই সেটা তার গুনগুন গান শুনেই ধরতে পারা যায়। স্পিকারে বেজে চলা গানের সাথে তাল মিলিয়ে গেয়ে চলেছে সে। মনের আনন্দে গান করতে করতে রান্না করে চলেছে আরিকা। আজ ওর মনটা একটু বেশি ভালো আছে। আজ ওর স্বামী নীল কয়েকদিন হলো বাড়িতে নেই। পুরো বাড়িতে সম্পূর্ণ একা রয়েছে সে। তাই মনের আনন্দে নিজের ইচ্ছে মতো কাজ করে চলেছে বেশ কয়েকদিন ধরে। অনেক গল্পের বইও পড়েছে, নিজের ইচ্ছে মতো ভালো ভালো খাবার রান্না করে খেয়েছে। আইসক্রিম, চকলেট অনলাইনে অর্ডার করে এনে খেয়েছে, ছবি এঁকেছে, ঘর গুছিয়েছে, সুন্দর পরিপাটি করে সেজেছে। আর এখন সে মাংস রান্না করছে রাত্রে খাবে বলে। মনের আনন্দে গান গাইতে গাইতে রান্না করছিল আরিকা। হঠাৎ বাইরে থেকে প্রতিদিনের প্রত্যাশিত একটা ডাক কানে আসে। ডাকটা শুনে মুখে একটা মুচকি হাসি খেলে যায় আরিকার। সে গ্যাসের ফ্লেমটা একটু লো করে কড়াইতে একটা ঢাকনা চাপিয়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। তারপর বারান্দা পেরিয়ে গেটের সামনে আসতেই দেখতে পায় একটা পরিচিত মুখ। পরিচিত মুখটা দেখেই মুখে খুশির হাসি খেলে যায় আরিকার। ও দেখতে পায় পাড়ার নেড়ি কুকুরটা দাঁড়িয়ে রয়েছে বাড়ির গেটের সামনে। এই মুখটা প্রত্যাশিত আরিকার। পাড়ার এই নেড়ি কুকুরটার সাথে বেশ ভাব রয়েছে তার। প্রত্যেকদিন আরিকার সঙ্গে গল্প করতে আসে সে। বড্ড ভালোবাসে আরিকাকে। আরিকাও অবশ্য কম ভালোবাসে না, সেও যথেষ্ট ভালোবাসে এই নেড়ি কুকুরটাকে। প্রতিদিন অপেক্ষা করে কখন এই ডাকটা শুনতে পাবে আর ছুটে চলে আসবে গল্প করার জন্য। প্রতিদিনের মতোই আজকেও ডাকটা শুনেই রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে সে। কিরে, আজ একটু তাড়াতাড়ি চলে এলি যে? নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে না রে? মাংস রান্না করছি, গন্ধ পাচ্ছিস? নিশ্চয়ই পাচ্ছিস। কেমন গন্ধ বেরিয়েছে রে? আরিকার প্রশ্নের উত্তরে কুকুরটা দুবার ঘেউ ঘেউ করে ডাক ছেড়ে মুখ দিয়ে একটা আহ্লাদের কুই কুই শব্দ করতে থাকে। আরিকা বুঝতে পারে আজ তার বন্ধু গল্পের মুডে আছে, তাই তাড়াতাড়ি চলে এসেছে। তাই সেও গেট খুলে এগিয়ে যায় কুকুরটার কাছে। তারপর হাঁটু মুড়ে বসে পড়ে কুকুরটার সামনে। কুকুরটাও এগিয়ে আসে গল্প করার জন্য। আরিকার কোলের কাছে মাথাটা ঘষে আদর করে দেয় একবার। আরিকাও মাথায় হাত দিয়ে গল্প করতে শুরু করে তার প্রিয় বন্ধুর সাথে। নীল বাড়িতে নেই, বুঝলি তো? তাই আজ আমার আর তোর পোয়া বারো। ঝাল ঝাল কষা মাংস খাবো আজ দুজনে মিলে। বাবা, মাংসের নাম শুনেই তো এক গাল হাসি বেরিয়ে এলো মুখে। কুকুরও যে হাসতে পারে তা একমাত্র কুকুরপ্রেমী মানুষেরাই চাক্ষুষ করতে পারে এবং তাদের হাসির মিষ্টতা উপভোগ করতে পারে। সেই হাসি মুখটা দেখে আরিকার মুখেও একটা হাসি খেলে যায়।
কথা বলতে বলতে কুকুরটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আরিকা। কুকুরটাও সেই আহ্লাদ আর আদর খেতে খেতে গলে গিয়ে মুখ দিয়ে কুই কুই আওয়াজ করেই চলেছে। এক দুবার প্রতি আদর করতে গিয়ে সে হাতটা চেটে দিল আরিকার। তুই একটু অপেক্ষা কর, মাংসটা রান্না হয়ে গেলেই তোকেও খেতে দিয়ে দেব, আর আমিও খেতে বসে যাব। তারপর দুজনে মিলে একসাথে বসে পেট ভরে মাংস ভাত খাবো জমিয়ে। তুই বস এখানে, আমি আসছি। আদর করতে করতে কথাটা বলে আরিকা উঠে দাঁড়ালো। আরিকাকে উঠে দাঁড়াতে দেখে কুকুরটা বসে পড়ল গেটের সামনে। আরিকা গেট বন্ধ করে আবার ফিরে এলো রান্নাঘরে। ওদের পাড়ার এই নেড়ি কুকুরটা আরিকার একমাত্র বন্ধু। প্রত্যেকদিন সময় করে 3 বেলা খেতে আসে আরিকার কাছে। আরিকাও কিছুটা খাবার প্রত্যেকদিন তুলে রাখে ওই কুকুরটার জন্য। ওদের সম্পর্কের সীমা ওইটুকুই, তবুও যেন দুজন এক অদৃশ্য বন্ধনে জুড়ে রয়েছে। আরিকাও প্রত্যেকদিন অপেক্ষা করে ওর আসার। কোনোদিন খেতে আসতে দেরি হলে আরিকা না খেয়ে বসে থাকে ওর অপেক্ষায়। আবার ওকে খাবার দিয়ে যাওয়ার পরও খেতে বসে না কুকুরটা। ঘরে ঢুকে যতক্ষণ না আরিকা খেতে বসবে ততক্ষণ বসে থাকে খাবারের সামনে। অবলা জীবের ভালোবাসা যারা পেয়েছে তারা সত্যিই ভাগ্যবান, আর যারা সেই ভালোবাসা পায়নি তারা কোনোদিনও বুঝবে না কি অমূল্য ধন তারা পেল না। রান্না হয়ে গেলে 2টো প্লেটে খাবার বাড়ে আরিকা, একটাও নিজের জন্য আর একটাও সবচেয়ে প্রিয় ও একমাত্র বন্ধুর জন্য। তারপর নিজের প্লেটটা ঘরের টেবিলের ওপর রেখে এসে আর একটা প্লেট নিয়ে এসে দাঁড়ায় গেটের বাইরে। নেড়ি কুকুরটাও তখন একইভাবে বসে রয়েছে গেটের বাইরে। আরিকা খাবারের থালাটা নির্দিষ্ট জায়গায় রেখে মুখ থেকে চুকচুক একটা শব্দ করে ডেকে নেয় কুকুরটাকে। চলে আয়, আয় আয়, আহ আহ আহ, চলে আয়, খাবার নিয়ে এসেছি, আয়, জলদি খেয়ে দেখ কেমন হয়েছে। আরিকার ডাক শুনে উঠে দাঁড়ায় কুকুরটা। আরিকা ওর জন্য আনা প্লেটটা যেখানে রেখেছিল সেখানে এসে দাঁড়ায় সে। তারপর মুখ তুলে কৃতজ্ঞতার দৃষ্টিতে একবার তাকায় আরিকার দিকে। আরিকা মুচকি হেসে কুকুরটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, নে, খেয়ে নে, আমিও খেতে বসি গিয়ে। কেমন হয়েছে জানাবি কিন্তু। আমি ঘরে গেলাম, পুরোটা না খেয়ে চলে যাবি না। আমি যদি দেখেছি থালাতে খাবার রয়ে গেছে তাহলে কিন্তু খুব বকবো। থালাটা রেখে দিয়ে গেট বন্ধ করে ঘরে চলে আসে আরিকা। আরিকা ঘরে গিয়ে খেতে বসার পর কুকুরটাও নিজের থালা থেকে খাবার খেতে শুরু করে। আহ আহা, কতদিন পর ঝাল ঝাল মাংস খাচ্ছি। নীল তেল মশলা দেওয়া খাবার খেতে পারে না বলে আমারও আর তেল মশলা দেওয়া খাবার খাওয়া হতো না। ওই পাতলা টেলে ঝোল খেতে খেতে মুখটা চড়া পড়ে গিয়েছিল। আহ, কতদিন পর যেন তৃপ্তি করে খেলাম। খেতে খেতে নিজের মনেই কথাটা বলে যাচ্ছিল আরিকা। যদিও নীল আমাকে কখনো বলেনি হালকা রান্না করতে, আমি নিজেই করি। ছেলেটা ঝাল একদম সহ্য করতে পারে না। সেদিনই তো একটু ঝাল দিয়ে ফেলেছিলাম রান্নায়। আমি বুঝতে পারছিলাম ও খেতে পারছিল না, বড্ড কষ্ট হচ্ছিল। চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, নাক দিয়ে জল গড়াচ্ছিল, তাও চুপচাপ সবটা খাবার খেয়ে নিল। আমাকে একবারের জন্যেও কিচ্ছু বলল না। বড্ড ভালোবাসে আমার ছেলেটা। খেতে খেতে আপন মনে কথা বলতে বলতে আর পুরনো দিনের কথা ভাবতে ভাবতে অতীতে হারিয়ে যায় আরিকা। ওর মনে পড়ে যায় গত সপ্তাহে সেই ঘটনাটার কথা। টেবিলের উপর ল্যাপটপ রেখে তাতে কি একটা খুটখুট করে চলেছে বছর 33 একটা ছেলে। ল্যাপটপের পাশে রাখা একটা জলের গ্লাস।
সেই গ্লাস থেকে অল্প অল্প করে জল খেয়ে চলেছে আর কাজ করে চলেছে সে। কাজে এতটাই ব্যস্ত ছেলেটা যে একজন এসে নিশ্চুপে পিছনে দাঁড়িয়ে রয়েছে, তাকে পর্যবেক্ষণ করছে, সেটাও তার নজরে পড়েনি। মেয়েটি অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর অবশেষে গলা খাঁকড়ি দিয়ে প্রশ্ন করে, কি গো, 12টা তো বেজে গেছে, খাবে কখন? হঠাৎ পেছন থেকে ডাকটা শুনে চমকে উঠে নিজের কাজ বন্ধ করে পেছন ফিরে তাকায় ছেলেটা। অফিসের কাজের চাপে সে ঘড়ির দিকে তাকাতে ভুলেই গিয়েছিল। সে খেয়ালই করেনি যে রাত অনেক হয়ে গেছে। স্ত্রীর ডাকে ঘড়ির দিকে তাকিয়ে সে বিষয়টা বুঝতে পারে আর সঙ্গে সঙ্গে জিভ কেটে বলে ওঠে, আই এম এক্সট্রিমলি সরি আরু, তুমি খাবার রেডি করো, আমি আসছি। দেরি করবে না তো? আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। একদমই না, একটু দেরি করবো না, তুমি খাবার বাড়ো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। নীলের কথা শুনে আরিকা রান্নাঘরের দিকে চলে গেলে নীলও ল্যাপটপ বন্ধ করে বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে নেয়। নীল আর আরিকার বিয়ে হয়েছে বছর 2 হলো। নীল কর্পোরেট অফিসে চাকরি করে আর আরিকা হাউসওয়াইফ। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়েটা হলেও বেশ সুখেই আছে আরিকা। নীল ছেলেটা খুব ভালো, বউয়ের সুখ দুঃখ, খুশি অখুশি, পছন্দ অপছন্দের বেশ খেয়াল রাখতে জানে। ওই যাকে বলে একেবারে আদর্শ বর। আরিকা খাবার বেড়ে নিয়ে আসে, দুজনে মিলে একসাথে খেতে বসে। কিন্তু হঠাৎ 2-1 গ্রাস খাবার মুখে তোলার পরেই লাল হয়ে ওঠে নীলের মুখ। চোখ থেকে জল গড়িয়ে পড়ে, নাক থেকেও জল গড়াতে থাকে আর মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করে শুষানোর মতো একটা আওয়াজ। আরে বাবারে, কি ঝাল গো! নীলের এই অবস্থা দেখে অবাক এবং চিন্তায় কিছুটা ব্যস্ত হয়ে ওঠে আরিকা আর বলে, কি গো, কি হলো? না না, কিছু না, ঠিক আছে, সব সব ঠিক আছে। খুব বেশি ঝাল হয়ে গেল নাকি গো? আমি তো সেরকম ঝাল দিইনি। একটু ঝাল হয়েছে, সেরকম না। তুমি খাও, তুমি খাও, আমি আমি ঠিক আছে। তোমার তো নাক দিয়ে জল গড়াচ্ছে গো, চোখ তো লাল হয়ে গেছে। রাখো রাখো, এটা খেতে হবে না, আমি অন্য কিছু দিচ্ছি। না না, ঠিক আছে, সেরকম ঝাল হয়নি। আসলে আমার তো ঝাল খাওয়ার অভ্যেসটা একদমই নেই, তাই আর কি। 1-2 দিন খেলেই অভ্যাস হয়ে যাবে। রাখো এটা, আমি জল নিয়ে আসছি। রাখো বলছি, এটা খেতে হবে না, আমি এক্ষুনি 1 গ্লাস ঠান্ডা জল দিচ্ছি। দেখো, ঝালটা কমে যাবে, শান্তি পাবে। সেদিনের কথা মনে পড়তেই মুখে একটা চোরা হাসি খেলে যায় আরিকার। পুরনো দিনের কোনো মজার স্মৃতি মনে পড়লে আমাদের মুখে যে হাসিটা ফুটে ওঠে, এই হাসি অনেকটা সেই হাসির মতো। সেই হাসিটা মুখে নিয়েই আরিকা বলতে থাকে, আমি সেদিন ছুটে গিয়ে 1 গ্লাস ঠান্ডা জল এনে দিয়েছিলাম নীলকে। ঝালের চোটে গ্লাসের পুরো জলটা ঢক ঢক করে খেয়ে নিয়েছিল নীল। এক নিঃশ্বাসে পুরো জল খেয়ে নেবার পর হয়তো ঝাল ভাবটা একটু কমেছিল নীলের, একটু শান্তি পেয়েছিল ছেলেটা। চিরশান্তি। এক নিঃশ্বাসে জল খাবার পর কিছুক্ষণের জন্য স্বস্তি পেয়েছিল নীল, কিন্তু ওই সাময়িক সময় মাত্র। মিনিট 2-1-এর মধ্যেই পেটের যন্ত্রণায় ধীরে ধীরে মুখ কুঁচকে যেতে শুরু করেছিল নীলের। নীলকে যন্ত্রণায় কুঁকড়ে যেতে দেখে আমি জিজ্ঞেস করেছিলাম, কি হলো তোমার? পেটে ব্যথা করছে? মুখ চোখ কুচকাচ্ছ কেন ওরকম ভাবে? নীল চোখ মুখ কুচকে ব্যথাতুর ভঙ্গিতে বলেছিল, হঠাৎ করে পেটটা খুব ব্যথা করছে, আরো জানো তো, জ্বালাও করছে পেটের ভেতর, অসম্ভব জ্বালা। মিনিট 5-এর মধ্যেই
নীল পেটের যন্ত্রণা ছটফট করতে শুরু করেছিল। ছটফট করতে শুরু করেছিল। একেবারে পাঠা কাটার মতো। কতটা ভুল বললাম, কাটা পাঠার মতো ছটফট করছিল বেচারা। গায়ে আগুন লাগলে মানুষ যেরকম ছটফট করে, ঠিক সেই রকম ছটফট করছিল নীল। আর ওর মুখ দিয়ে বেরিয়ে আসছিল একটা ব্যথা তোর গোঙানি। ওহ বাবা গো, জ্বালা করছে, অসম্ভব জ্বালা করছে। আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিলাম, খুব কষ্ট হচ্ছে তাই না সোনা? একটুখানি কষ্ট করো, মাত্র মিনিট 5, তারপর সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে গো সোনা, একটু কষ্ট করো, একটু। আমাকে আমাকে কি খাওয়ালে তুমি? হ্যাঁ, কি খাওয়ালে? জল খাওয়ালাম। জলে 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 কি মিশিয়েছিলে? হ্যাঁ, জলে কি মিশিয়েছিলে? মাত্র হাফ ঢাকনা অ্যাসিড। বাড়িতে যে অ্যাসিডটা ছিল সেটা দেখতে না একদম জলের মতো। তোমার জলের গ্লাসে মাত্র হাফ ঢাকনা অ্যাসিড মিশিয়ে দিলাম, জলের সাথে একদম মিশে গেল। বাইরে থেকে একটুও বোঝার জো ছিল না জানো তো। এমনকি আমি নিজেও বুঝতে পারছিলাম না যে ওটা শুধু জল নয়। তুমিও তো বুঝতে পারলে না, কেমন ঢক ঢক করে খেয়ে নিলে, একটুও বুঝতে পারলে না। চিন্তা করো না, আর মাত্র কিছুক্ষণ, তারপর আর ব্যথা করবে না। কেন কেন করলে এরকম? আমাকে আমাকে মেরে তোমার লাভ কি হলো? শান্তি পেলাম, শান্তি। আজকে তোমার শরীরের ভেতর যেমন জ্বালা হচ্ছে, মনে হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাচ্ছে, অথচ বাইরে থেকে কিছুই বুঝতে পারা যাচ্ছে না, ঠিক সেরকমই প্রত্যেকটা দিন আমিও জ্বলেছি, কিন্তু বাইরে থেকে কেউ কিছুই বুঝতে পারেনি। কিন্তু কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি যা চাও তাই করেছি এতদিন। তাহলে আমাকে মেরে কিসের শান্তি খোঁজ করছো তুমি? কিসের জ্বালায় জ্বলছো তুমি? নীরবতার শান্তি পেয়েছি, নীরবতার শান্তি। একা থাকার কত শান্তি তুমি বোঝো? বোঝো না। তোমার প্রত্যেকটা কথায় প্রত্যেক দিন জ্বলেছি আমি। আমার ভিতরটা জ্বলে পুড়ে খক হয়ে গেছে, কিন্তু কাউকে কিছুই বলতে পারিনি। তোমাকে মারতে আমার খুব কষ্ট হচ্ছে জানো। আমি চাইনি মারতে তোমায়। ভেবেছিলাম ঠিক মানিয়ে নিতে পারবো, 2 বছর ধরে চেষ্টা করলাম, বিশ্বাস করো অনেক চেষ্টা করলাম, অনেক, কিন্তু পারলাম না। কিন্তু পারলাম না। খুব দম বন্ধ লাগছিল আমার। আরিকা নিজের মনেই কথাগুলো বলে চলে।
তার কথা বলার মাঝেই কখন যে নীলের সব জ্বালার অবসান হয়ে গেছে তা খেয়াল করে না আরিকা। আরিকার এক টানা বলে চলা কথাগুলো শুনতে শুনতেই ধীরে ধীরে শান্ত হয়ে যায় মানুষটা। বেশ কিছুক্ষণ পর আরিকা খেয়াল করে নীলের দেহটা নিথর হয়ে গেছে এর মধ্যেই। সে নীলের মাথাটাকে কোলের উপর তুলে নেয়, তারপর আবার নিজের মনেই একা একা বলতে থাকে, তুমি যত আমাকে ভালোবাসতে তত আমার বিরক্ত লাগতো। প্রত্যেক মুহূর্ত কষ্ট হতো, যন্ত্রণা হতো, সারা শরীর জ্বলে যেত, কিন্তু তাও তুমি আমায় ভালোবাসা থামাতে না। আমি সরিয়ে দিতে চাইতাম কিন্তু পারতাম না, কারণ তুমি আমার স্বামী। বিশ্বাস করো, আমি প্রাণপণ চেষ্টা করেছি, প্রাণপণ তোমাকে ভালোবাসতে, তোমার ভালোবাসাকে মানিয়ে নিতে, মেনে নিতে, সুখে সংসার করতে চেয়েছিলাম তোমার সাথে, সুখে সংসার। কিন্তু পারলাম না, আমি পারলাম না, আমি পারলাম না, আমি পারলাম না সহ্য করতে, আমি পারলাম না, আমি পারলাম না, পারলাম না, আমি সহ্য করতে পারলাম না, আমি পারলাম না সহ্য করতে, পারলাম না। বিছানায় শুয়ে রয়েছে এক 40 মহিলা। দেখেই বোঝা যাচ্ছে মহিলাটি মৃত্যু শয্যাশায়ী। তার কোলের কাছে বসে কাঁদছে একটি বছর 10 বাচ্চা মেয়ে। একটা গুনগুনে কান্নার রেশ ছড়িয়ে রয়েছে সারা ঘরে। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সেই অসুস্থ মহিলা, আর আশ্বাসের সুরে বলছে, কাঁদে না মা, কাঁদে না। বাপি রয়েছে, কাকাই রয়েছে, তুমি ওদের কাছে থাকবে। দেখো, ওরা তোমায় খুব ভালোবাসবে। মায়ের আশ্বাসবাণী শুনেও কান্না থামে না মেয়েটার। সে একই সুরে কেঁদে কেঁদে বলে, না মা, তুমিও থাকো আমাদের সাথে। বাপি কাকাই তো সারা দিন বাইরেই থাকে, সারা দিন তো আমি তোমার সাথেই খেলি, গল্প করি। তুমি চলে গেলে আমি আমি সারাদিন কার কাছে থাকবো মা? কার সাথে গল্প করব? আমাকে তো যেতেই হবে মা। ভগবানের কাছে গিয়ে আমাকে খুব বড় একটা কাজ করতে হবে যে, তাই তো ভগবান আমাকে তাড়াতাড়ি ডেকে নিচ্ছে। না মা, আমি তোমায় যেতে দেব না। শক্ত করে জড়িয়ে ধরে রাখবো তোমায়, কিছুতেই যেতে দেব না। আমি ভগবানকে বলবো তার কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে। তুমি তুমি আমার কাছেই থাকো। মায়ের আশ্বাসবাণীতে কাজ হচ্ছে না দেখে এবার মেয়েটির বাবা এগিয়ে আসে। মেয়েটি তখনও একইভাবে মাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। মেয়েটির বাবা এবার মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদে না লক্ষ্মীটি, মাকে যে আমরা আর কেউ ধরে রাখতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই। তুমি তো আমার লক্ষ্মী মেয়ে, কথা শোনো, মাকে ভাবে আটকে দেখো না। আমি রয়েছি, কাকাই রয়েছে, আমরা থাকবো, তোমার সাথে থাকবো, আমরা গল্প করব তোমার সাথে। এবার মেয়েটির মায়েরও গলা ভারী হয়ে আসে। সে নিজেও হয়তো চায়নি তার সংসার ফেলে অকালে চলে যেতে, কিন্তু তাকে যেতেই হবে, কারণ সময় চেয়েছে, নিয়তি চেয়েছে। মেয়েটির মা গলার কাছে উঠে আসা কান্নার দমকটাকে কোনো মতে গিলে ফেলে মেয়েটির বাবার উদ্দেশ্যে বলে,
আমি চলে যাওয়ার পর মিষ্টির দায়িত্ব কিন্তু তোমার। সাবধানে রেখো আমার মিষ্টিকে, খেয়াল রেখো ওর, বুঝলে? মায়ের মুখে এই কথাটা শুনে মেয়েটার কান্নার দমকটা যেন আরেকটু বেড়ে যায়। সে আরো বেশি শক্ত করে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বেশ কিছুদিন ধরে কঠিন রোগে ভুগছিল মিষ্টির মা। অনেক চিকিৎসা করানো হয়েছে, কিন্তু সব চেষ্টাকে বিফল করে দিয়ে ডাক্তাররা জানিয়েছে তার মা বাঁচবে না। এই পৃথিবীতে তার আয়ু হয়তো আর কয়েকদিন। মা তাকে ছেড়ে চলে যাবে। এটা শোনার পর থেকেই মাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে মিষ্টি। কিছুতেই সে তার মাকে যেতে দেবে না। বাচ্চা মেয়েটা হয়তো জানে না সেই ক্ষমতা ভগবান মানুষকে দেয়নি। মানুষ যদি মানুষকে আটকে রাখতে পারত, ধরে রাখতে পারত, তাহলে হয়তো আজ অনেক মানুষ নিঃস্ব হতো না, একাকিত্বের সাগরে ডুবে যেত না। কিন্তু সেই ক্ষমতা মানুষের নেই। নিয়তির বিরুদ্ধে মানুষ যেতে পারে না। বাচ্চা মেয়েটাও পারল না। ডাক্তার জবাব দিয়ে যাওয়ার 1 মাসের মধ্যেই চলে গেল মিষ্টির মা। বাচ্চা বয়সে মাকে হারিয়ে একাকিত্বের সাগরে ডুবতে শুরু করল মিষ্টি। মিষ্টির মা মারা যাওয়ার পর প্রায় 1 মাস কেটে গেছে। এখন সারা বাড়িতে মিষ্টি একা থাকে। সে সময় মতো খাবার খেলো কিনা, সঠিক সময় স্কুলে গেল কিনা, সঠিক সময় স্কুল থেকে ফিরে এলো কিনা, পড়াশোনা ঠিকঠাক করলো কিনা, এইসব দেখার জন্য কেউ থাকে না। মিষ্টির সাথে গল্প করার জন্যও কেউ নেই, ঘুম পাড়িয়ে দেওয়ার জন্যও কেউ নেই। সারাদিন মেয়েটা একা একা মনমরা হয়ে বসে থাকে বাড়িতে। মিষ্টি ঘুম থেকে ওঠার আগেই তার বাবা অফিসে চলে যায়। ফিরে আসে অনেক রাত্রে। অফিস থেকে ফিরেও মেয়ের সাথে কথা বলার মতো সময় করে উঠতে পারে না তার বাবা। হাত পা ধুয়ে ল্যাপটপ নিয়ে বসে যায় কাজে। কাজের চাপে মেয়ের ভালো মন্দের খোঁজ খবর নেওয়ার মতো সময় করে উঠতে পারে না মিষ্টির বাবা। কয়েকদিন মিষ্টি চেষ্টা করেছিল ঠিক মায়ের সাথে যেরকম গল্প করত সেরকম বাবার সাথেও গল্প করবে, কিন্তু তার করে ওঠা হয়নি। কাজের বাস্তবতার ফাঁকে একলা মা মরা মেয়েটার সাথে গল্প করার মতো সময় বের করে উঠতে পারেনি মিষ্টির বাবা। কারোর সাথে একটু কথা বলার জন্য যখন সারাদিন অপেক্ষার পর প্রায় রাত 10টার সময় বাবা বাড়ি ফিরল, তখন মিষ্টি ধীর পায়ে বাবার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। অনেক প্রত্যাশা নিয়ে ডেকেছিল তার বাপিকে। বাপি, কিন্তু কাজের ব্যস্ততার জন্য ল্যাপটপ থেকে মুখ না সরিয়ে উদাসীন স্বরে উত্তর দিয়েছিল তার বাবা। বলো মামনি। আমি আজকে স্কুলে যাইনি। কেন যাওনি? বাপের প্রশ্ন শুনে খুশি হয়েছিল মিষ্টি। সে ভেবেছিল বাপিও হয়তো গল্প করতে চাইছে তার সাথে, জানতে চাইছে সে কেন স্কুলে যায়নি, জানতে চাইছে মনের কথা। খুশি মনে মেয়েটা এগিয়ে গিয়েছিল বাপের কাছে। তারপর উত্তেজিত হয়ে বলতে শুরু করেছিল, আসলে কালকে স্কুলে কি হয়েছে স্কুলে? কালকে স্কুলে কি হয়েছে জানো বাপি? ওই সীমা আছে না, আমার ক্লাসমেট, ও আমাকে বলেছে। বাপি একটু কাজ করছে মামনি, তুমি যাও, তোমার ঘরে যাও, গিয়ে খেলা করো, পরে শুনবো তোমার বন্ধুর গল্প। বাপি শোনো না। তোমায় ঘরে যেতে বললাম না? কালকে স্কুলে যেতে হবে তো, অনেক রাত হয়েছে, যাও খেয়ে শুয়ে পড়ো। না, করা হলো না। মায়ের মতো গল্প করা হলো না বাবার সাথে। বাবার ব্যস্ত সময় থেকে একটু সময়ের ভাগ পেল না মিষ্টি। মুখ বেজার করে নিজের ঘরে ফিরে এলো সে। কিছু না খেয়ে কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল বিছানায়।
কেউ এলো না বাচ্চা মেয়েটার চোখের জল মুছিয়ে দিতে। কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে পড়ল মেয়েটা। মায়ের মৃত্যুর পর এই প্রথম নিজের অজান্তেই একা একা ঘুমিয়ে পড়তে শিখে গেল সে। এভাবেই কাটতে লাগলো দিনগুলো। মাসের পর মাস স্কুলে না গিয়ে স্কুল থেকেও নাম কাটা গেল মেয়েটার। কিন্তু এই ব্যাপারে কোনো খোঁজই রাখলো না মিষ্টির বাবা। স্কুলে গিয়ে যাও বা 2-4 জনের সাথে গল্প করত, কথা বলতে পারত, সেই সুযোগটাও চলে গেল অভাগা মেয়েটির। তার মা একটা পুতুল কিনে দিয়েছিল অনেক বছর আগে। সব হারিয়ে এখন ওই পুতুলটাকেই সে আঁকড়ে ধরল। এখন সেই পুতুলটাই মিষ্টির একমাত্র সঙ্গী। সারাটা দিন পুতুলটার সাথেই কাটায়, গল্প করে, খেতে বসে, ঘুমোতে যায়, সব কিছুতেই সেই পুতুলটাকে সঙ্গে নিয়ে ঘোরে। দিনটা মিষ্টির 12 বছরের জন্মদিন। আর বাকি 5টা এই বয়সের বাচ্চা যেমন এই বিশেষ দিনটাতে তার পরিবার বন্ধুদের সাথে উদযাপন করে, কেক কাটে, খাওয়া দাওয়া করে, ঘুরতে যায়, তেমন কিছুই হলো না মিষ্টির সাথে। প্রত্যেক দিনের মতোই সকালে ঘুম থেকে উঠেই দেখল গোটা বাড়িতে সে একা। পুতুলটাকে হাতে করে নিয়ে চোখ ডলতে ডলতে বেরিয়ে এলো ঘরের বাইরে। বাড়ির প্রত্যেকটা ঘর ঘুরে দেখল সে না, কেউ তার জন্য পায়েস বানিয়ে রাখেনি, কেউ তার জন্য গিফট রেখে যায়নি। এই বিশেষ দিনটা তার সাথে মজা করে উদযাপন করার জন্য কেউ নেই। সারা বাড়িতে সে একা, সম্পূর্ণ একা। নিজের ঘরে ফিরে এসে পুতুলটাকে জড়িয়ে নিয়ে মনমরা হয়ে শুয়ে রইল মিষ্টি। আর ভাবতে লাগলো ফেলে আসা দিনগুলোর কথা। কিভাবে তার প্রত্যেকটা জন্মদিনে তার মা নিজের হাতে তাকে সাজিয়ে দিত, নিজের হাতে পায়েস খাইয়ে দিত, কত উপহার দিত, মজা হতো, খাওয়া দাওয়া হতো। মা মারা যাওয়ার পর থেকেই সেই সব আনন্দের মুহূর্ত উবে গেছে মিষ্টির জীবন থেকে। গত 2 বছরও একইভাবে একা একা কাটিয়েছে মিষ্টি। এইসবই ভাবছিল মিষ্টি, হঠাৎ দরজা খোলার খুট শব্দে আর কারোর পায়ের শব্দ পেয়ে বিছানায় উঠে বসল সে। পায়ের শব্দ পেয়ে সে মনে মনে ভাবল কেউ একজন এসেছে তার সাথে তার জন্মদিন উদযাপন করার জন্য। কেউ একটা এসেছে। কথাটা ভেবেই খুশি হয়ে উঠল বাচ্চা মেয়েটার মন। সে খুশি মনেই দরজার দিকে তাকিয়ে রইল। অধীর আগ্রহে দেখতে লাগলো কে এসেছে তার সাথে গল্প করার জন্য। সে মনে মনে ভাবতে লাগলো, বাপি কি তাহলে অফিস থেকে চলে এসেছে আমাকে সারপ্রাইজ দেবে বলে? হ্যাঁ, তাই হবে। নিশ্চয়ই আমার সাথে সারা দিন মজা করবে, খেলবে, গল্প করবে বলে বাপি আজ ছুটি নিয়ে নিয়েছে। মনে মনে নিজের ভাবা কথাটাই সত্যি ভেবে নিয়ে খুব খুশি হয়ে মিষ্টি আগন্তুকের উদ্দেশ্যে বলতে লাগলো, বাপি, 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 এত দেরি করলে কেন? আমি কখন থেকে একা একা বসেছিলাম। আমার জন্য কি গিফট এনেছো? এবার দরজার কাছে মিষ্টি একটা ছায়া দেখতে পেল। ছায়াটা দেখেই বাচ্চা মেয়েটার চোখে মুখে একটা খুশির ঝিলিক খেলে গেল। বিছানা থেকে নেমে ছুটতে গেল দরজার কাছে। মেয়েটা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল তার বাপি এসেছে তার জন্মদিন পালন করার জন্য। তাই সে বাপিকে ডাকতে ডাকতে ছুটতে গেল দরজার কাছে। বাপি, বাপি। বাপি নয় মামুনি, আমি কাকাই। দরজার কাছে ছুটে যেতেই মিষ্টি দেখতে পেল তার বাপি নয়, তার কাকাই হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। প্রথম দিকটা একটু চমকে গেলেও পরে খুশি হয়ে উঠল সে। কেউ একজন এসেছে তার কাছে তার সাথে জন্মদিন পালন করার জন্য। এটাই তার কাছে অনেক খুশির বিষয়। তাই খুশি হয়েই সে বলল, ও কাকাই, তুমি? আমি ভাবলাম বাপি এসেছে। হ্যাঁ হ্যাঁ মামুনি, আমি। বাপি তো কাজে ব্যস্ত রয়েছে, তাই তোমার বাপি আমাকে বলল তোমার কাছে আসতে। হ্যাপি বার্থডে মামুনি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ কাকাই। তুমি আজকে আমার সাথে থাকবে তো? খেলবে তো সারাদিন আমার সাথে?
হ্যাঁ খেলবো তো, তোমার বাপি তো আমাকে বলে গেল আজকে আমার মেয়েটার জন্মদিন, আজকে যেন আমার মেয়েটা একা না থাকে, তুই সারাদিন আজকে মেয়েটার সাথে কাটাবি। তাই তো আমি সারাদিন তোমার সাথে থাকবো বলে এলাম। আমার জন্য গিফট এনেছো? হ্যাঁ এই তো এনেছি, এই তো নাও। এই এত বড় টেডিটা আমার? হ্যাঁ এই এত বড় টেডিটা তোমার। মা মারা যাওয়ার এতদিন পরে কেউ তার সাথে খেলতে এসেছে, তাকে উপহার দিয়েছে। এই খুশিতে আত্মহারা হয়ে কাকাইকে জড়িয়ে ধরল বাচ্চা মেয়েটা। জড়িয়ে ধরেই হাসতে হাসতে বলতে লাগলো, তুমি খুব ভালো কাকাই, খুব ভালো। মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে তার কাকাই বলল, চলো চলো ঘরে চলো, ঘরে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি, এসো। হ্যাঁ চলো। সকাল থেকে দুপুর অবধি মিষ্টি গল্প করলো তার কাকাইয়ের সাথে। তার এতদিনের জমিয়ে রাখা সব গল্প খুশি মনে বলে ফেলল সে। যে গল্পগুলো মায়ের সাথে করবে বলে জমিয়ে রেখেছিল, যেগুলো বাপির সাথে করতে চেয়েছিল, সেই গল্পগুলোই কাকাইকে বলে ফেলল সে। আমি তো অনেক দিন হলো স্কুলে যাচ্ছি না। কেন স্কুলে যাচ্ছ না কেন? আরে তুমি আগে শোনো, আমাদের স্কুলে আমার বন্ধু আছে না। কোন বন্ধু? আমি তো তোমার কোনো বন্ধুকেই চিনি না। আরে সীমা, সীমা। কে সীমা? ও তুমি চিনবে না, মা চিনতো। কথাটা তো শোনো। আচ্ছা বলো তারপর। তারপর বেশ কিছুক্ষণ খেলল দুজনে। দুপুরে কাকাই নিজের হাতে খাইয়ে দিল মিষ্টিকে। অনেকদিন পর পেট ভরে খাবার খেলো বাচ্চা মেয়েটা। আজ সে খুশি, ভীষণ খুশি। সারাদিন খেলার পর ক্লান্ত হয়ে কাকাইয়ের কোলেই ঘুমিয়ে পড়ে সে। অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমিয়েছে মেয়েটা। মনে মনে বিশ্বাস করে নিয়েছে সে আর একা নয়, তার কাকাই আছে তার সাথে। সে খুঁজে পেয়ে গেছে তার খেলার সাথীকে। তার জীবন আবারও আগের মতো হয়ে যাবে। সুন্দর, নির্মল, আনন্দে ভরা একটা জীবন আবারও ফিরে পেয়েছে সে। সেই বিশ্বাসেই মেয়েটা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে তার কাকাইয়ের কোলে। অঘরে ঘুমিয়ে রয়েছে সে। ধীরে ধীরে কোল থেকে নামিয়ে মেয়েটাকে বিছানায় শুইয়ে দিল প্রাপ্তবয়স্ক মানুষটা। তারপর বিছানা থেকে নেমে একটু দূরে গিয়ে দাঁড়ালো সে। বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত বাচ্চা মেয়েটার পরে থাকা সাদা ফ্রকটা আলুথালু হয়ে ছড়িয়ে রয়েছে। ফ্রকের নিচের দিকটা হাঁটুর ওপর উঠে রয়েছে। কাঁধের কাছটা অনেকটা ফাঁকা হয়ে রয়েছে। মেয়েটার অল্প লম্বা চুলটা চোখের পাশ থেকে বেয়ে গালের উপর এসে পড়েছে। তাতে ঢেকে রয়েছে অর্ধেকটা মুখ। বিছানা থেকে অল্প দূরত্বে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করে চলেছে প্রাপ্তবয়স্ক লোকটি, মিষ্টির কাকাই। বাচ্চা মেয়ের ঘুমন্ত নিষ্পাপ মুখের দৃশ্য দেখাটা যে কারুর কাছেই উপভোগ্য, তবে এই লোকটি সেইভাবে উপভোগ করছে না। তার চোখ আটকে রয়েছে মেয়েটার হাঁটুর ওপরে উঠে থাকা ফ্রকের কাছে। একটা লোভালু দৃষ্টি গিলে চলেছে বাচ্চা মেয়েটার শরীরের উন্মুক্ত হয়ে থাকা অংশগুলো। কিন্তু মিষ্টি ঘুমোচ্ছে পরম নিশ্চিন্তে। সে জানেও না তার ওই নিষ্পাপ কোমল শরীরের প্রতিটা ভাঁজে খেলে বেড়াচ্ছে তার বিশ্বস্ত বন্ধুর চোখের নোংরা দৃষ্টি। মেয়েটা বুঝতেও পারছে না যার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি দিয়েছে মেয়েটি, সেই মানুষটি এই মুহূর্তে তার জীবন থেকে সমস্ত শান্তি বিশ্বাস কেড়ে নেওয়ার আগের অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তার সামনে। ধীরে ধীরে লোকটা এগিয়ে আসে ঘুমন্ত বাচ্চা মেয়েটার দিকে। একটা খসখসে হাত স্পর্শ করলো মেয়েটার কোমল উরু। তারপর ধীরে ধীরে হাতটা খেলে বেড়াতে লাগলো মেয়েটার শরীরের সমস্ত ভাঁজে। বাচ্চা শরীরটার পাশে এসে শুয়ে পড়ল আরেকটি প্রাপ্তবয়স্ক শরীর। পাশে শুয়ে উপর হয়ে মেয়েটার মুখের কাছে ঝুঁকে পড়ল চেনা অথচ অচেনা এক মুখ। গরম নিঃশ্বাসের হলকা এসে পড়তে লাগলো মেয়েটার মুখের উপর।
তাতেই ঘুমটা ভেঙে গেল মিষ্টির। আধো ঘুমে চোখ খুলেই তার কাকাইয়ের মুখ দেখে কিছুটা চমকে ওঠে মেয়েটা। আধো ঘুমে জড়ানো গলায় সে বলে, কাকাই। ঘুম ভেঙে গেল তোমার মামনি? মেয়েটার ঘুম ভেঙে যাওয়া সত্ত্বেও লোকটা কিন্তু নিজের জায়গা থেকে সরে না। সে একইভাবে মেয়েটার উরুর কাছে হাত বোলাতে থাকে। হাত বোলাতে বোলাতে সে মেয়েটার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আমরা এখন নতুন একটা খেলা খেলবো, তুমি খেলবে আমার সাথে? তুমি এটা কি করছো কাকাই? এটা তো একটা খেলা মামনি, তুমি খেলবে আমার সাথে? শিখিয়ে দেবো তোমায় খেলাটা। হ্যাঁ, খেলবো। এবার বাচ্চা মেয়েটা শরীর ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় লোকটা। তারপর মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যাঁ, উঠে এসো, উঠে এসো। হ্যাঁ, দাঁড়াও, এখানে দাঁড়াও। এবার তোমার ফ্রকটা খুলে ফেলো দেখি। ফ্রক কেন খুলবো কাকাই? এই খেলাটা তো জামা খুলেই খেলতে হয় মামনি। অবুঝ বাচ্চা মেয়েটা কিছু না বুঝেই খুলে ফেলল তার সমস্ত আবরণ। তারপর সামনের দিকে তাকিয়ে দেখে তার কাকাও খুলে ফেলেছে তার সমস্ত পোশাক। সম্পূর্ণ উলঙ্গ একটা পূর্ণবয়স্ক শরীর ধীরে ধীরে এগিয়ে আসছে বাচ্চাটার দিকে। এভাবে কেটে চলে মাসের পর মাস। প্রত্যেক দিন যন্ত্রণায় কাতরাতে থাকে সে, তবুও কেউ শোনে না তার সেই কাতর গোঙানি। মাস কয়েক যন্ত্রণা সহ্য করার পর মিষ্টি একদিন তার বাবাকে জানানোর চেষ্টা করে। তার মনের সমস্ত কথা সে বলার চেষ্টা করে। সেদিন কাজ থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল তার বাপি তাড়াতাড়ি ফিরে আসায় খুশি হয়েছিল মেয়েটা। ভেবেছিল আজ তার বাপের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আজ তার বাপের কাছে সময় আছে তার সাথে গল্প করার। তাই তার বাবা হাত মুখ ধুয়ে ঘরে এসে বসতেই গুটি গুটি পায়ে বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছিল মেয়েটা। তার বাপি তখন অফিস থেকে ফিরে বিছানায় বসে চা খেতে খেতে ফোনে কিছু একটা কাজ করছিল। দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা কাতর অথচ খুশির স্বরে বলেছিল, বাপি, আজকে তোমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হ্যাঁ মামনি, শেষ হয়ে গেল। তাহলে আজকে আমার সাথে গল্প করবে তো, খেলবে তো? না, আমার একটু কাজ আছে, তুমি নিজের মতো একা একা খেলো। প্লিজ বাপি, একটু খেলো না আমার সাথে। বায়না করে না মা, আমাকে কাজ করতে হবে। বাপি, কাকাই না রোজ আমার সাথে খেলতে আসে। বাহ, খুব ভালো তো। আমার ভালো লাগে না, খুব কষ্ট হয়, ব্যথা করে। কত বলি কাকাইকে এই খেলাটা আমার ভালো লাগছে না, তাও কাকাই শোনে না। তুমি একটু কাকাইকে বলে দেবে? বলে দেবে তো? ও বাপি, বাপি। হ্যাঁ, দেবো দেবো। ভালো করে বকে দেবে তো? বলবে তো আমাকে আর ব্যথা না দিতে? উফ, তোমাকে বললাম না ঘরে যাও। কথা বললে কথা কেন শোনো না তুমি? যাও ঘরে যাও, আমার কাজ আছে। আচমকা বাবার কাছ থেকে বকা খেয়ে একটু থতমত খেয়ে যায় মিষ্টি। তার বলা কোনো অভিযোগই বাবার কানে ঢোকেনি। সেটা বাচ্চা মেয়েটা ভালোই বুঝতে পারে। বাবার উপর প্রচণ্ড এক অভিমান জমে ওঠে তার মনে। কোনো কথা না বলেই ঘরের দিকে চলে যায় সে। এরপর থেকেই বাবার সাথে দূরত্বটা একটু একটু করে বাড়তে থাকে মিষ্টির। অভিমান জমতে জমতে পাহাড় হয়ে যায়। সে পাহাড় ডিঙিয়ে বা ভেঙে কেউই আর একে অন্যের কাছে আসতে পারে না। সময় পেরিয়ে চলে নিজের মতো। মিষ্টিও ধীরে ধীরে শিখে যায় একা থাকাটা। সে বিশ্বাস করে নেয় সারা পৃথিবীতে তার নিজের কেউ নেই। সহ্য করে নিতে শিখে যায় তার সাথে হয়ে চলা তার কাকাইয়ের অত্যাচার। ওই যে কথায় বলে না, কোনো একটা নির্দিষ্ট স্থানে প্রত্যেক দিন আঘাত করতে থাকলে একদিন আর যন্ত্রণা অনুভূত হয় না। মিষ্টির সাথেও ঠিক সেরকমই হলো। একা থাকাটা তাকে
তাকে আর কষ্ট দিতে পারল না। একা থাকাটাই উপভোগ করতে শিখে গেল মিষ্টি। কাকাইয়ের আঘাতও তাকে আর যন্ত্রণা দিতে পারল না। কেটে গেছে অনেকগুলো বছর। মিষ্টির বয়স এখন 18। তার সাথে হয়ে চলা অত্যাচারে এখন অভ্যস্ত হয়ে গেছে সে। তবুও সব যন্ত্রণারই তো শেষ থাকে। তবে কি মিষ্টির জীবনের যন্ত্রণার শেষ কোনো থাকবে না? না, ভগবান হয়তো এতটাও অবিচার করে না কারোর সাথে। বাকিদের মতো মিষ্টির জীবনের সব যন্ত্রণারও একদিন শেষ হলো। সেদিন তার কাকাই তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর বসে বসে গল্প করছিল মিষ্টির সাথে। মিষ্টি এখন বোঝে এটা কিরকম খেলা, কিন্তু এখন সে এই খেলাতেই অভ্যস্ত হয়ে পড়েছে। যন্ত্রণা দেওয়ার পরে হলেও তার কাকাই তার সাথে গল্প করে। সেটুকু সঙ্গের লোভে মিষ্টি সব মেনে নিয়েছে। কিন্তু সেদিন বোধহয় নিয়তি অন্যরকম কিছু ভেবে রেখেছিল। তাই সেদিন কাকাই গল্প করতে করতে ছুঁড়ে ফেলে দিয়েছিল মিষ্টির সেই প্রিয় পুতুলটা। সেই দৃশ্য দেখেই তেলে বেগুনে জ্বলে উঠেছিল মিষ্টি। সে চিৎকার করে বলে উঠেছিল, তুমি আমার পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিলে কেন? বলো, কেন ছুঁড়ে ফেলে দিলে? কি হবে ওই পুতুলটা দিয়ে? আমি তো আছি তোর সাথে। তুমি নিজের ফায়দার সময় ছাড়া বাকি কোথায় থাকো? সারাদিন ও থাকে আমার সাথে। কোন সাহসে তুমি ওকে ছুঁড়ে ফেলে দিলে? ওই একটা জড় বস্তু থেকে কি হবে? হ্যাঁ, ও কি তোর সাথে গল্প করতে পারবে? আমার মতো তোকে আদর করতে পারবে? কে বলেছে ও আমার সাথে গল্প করে না? একমাত্র ওই আমার সাথে সারাদিন থাকে। আমার মনের কথা শোনে, আমাকে কষ্টও দেয় না। তোর মাথা খারাপ হয়ে গেছে। পুতুল কখনো মানুষের সাথে গল্প করতে পারে? পাগলি একটা। পারে পারে পারে, আর ওর গায়ে যে হাত দেবে তাকে আমি ছাড়বো না। রাগে উত্তেজিত হয়ে চেঁচিয়ে কথাটা বলতে বলতেই কাকার মাথাটা জোরে দেওয়ালে ঠুকে দেয় মিষ্টি। হঠাৎ আঘাত পেয়ে আর্তনাদ করে ওঠে মিষ্টির কাকাই। কাকার আর্তনাদ শুনেও থামে না মিষ্টি। সে কাকার মাথাটা দেওয়ালে ঠুকতে ঠুকতেই বলতে থাকে, ছাড়বো না, কাউকে ছাড়বো না। যারা যারা আমার বন্ধুকে আঘাত করবে তাদের কাউকে ছাড়বো না। আরিকার বন্ধুকে কষ্ট দিলে আরিকা কাউকে ছাড়বে না, কাউকে না। আঘাত করতে করতে একসময় নিথর হয়ে গিয়েছিল কাকার দেহটা। সেদিন কাকার রক্তাক্ত দেহটার সামনে পুতুলটাকে আঁকড়ে ধরে বসেছিল আরিকা। ওর বাবা অফিস থেকে ফিরে এসে এই দৃশ্য দেখে আঁতকে উঠেছিল। কোনো রকমে পুলিশি ব্যাপারটা সামাল দিয়েছিল ওর বাবা। তারপর সেই জায়গা ছেড়ে চলে গিয়েছিল দুজনে। অন্য জায়গায় গিয়েও আরও বেশি একা হয়ে পড়েছিল মেয়েটা। ওর বাবা যতদিন সব বুঝতে পারল ততদিন অনেক দেরি হয়ে গিয়েছিল। হাজার চেষ্টা করেও সাধারণ জীবনযাপনের দিকে আর ফিরিয়ে আনতে পারেনি আরিকাকে। দিনের পর দিন সব সহ্য করতে করতে অনুভূতিহীন হয়ে পড়েছিল মেয়েটা। কোনো আঘাত, অবহেলা, যন্ত্রণা কিছুই আর তাকে কষ্ট দিতে পারল না। হাসি, কান্না, সুখ, দুঃখ সবটা মুছে গেল মিষ্টির জীবন থেকে। মাত্র 15 বছর বয়স থেকেই এই সমাজ তার জীবন থেকে মুছে দিয়েছিল সমস্ত আবেগ, সমস্ত অনুভূতি। যে বয়স থেকে মানুষ ভালোবাসা, আবেগ বুঝতে শুরু করে, সেই বয়সে সব আবেগ হারিয়ে ফেলেছিল একটা বাচ্চা মেয়ে। অতিরিক্ত ভালোবাসা আমার সহ্য হয় না। কেউ বেশি খেয়াল রাখলে, যত্ন করলে আমার দম বন্ধ হয়ে আসে। অবহেলা আর যন্ত্রণা পেয়ে পেয়ে বড় হয়েছি আমি। ভালোবাসা পাওয়ার অভ্যাস নেই আমার, অবহেলা পাওয়াটাই অভ্যাস হয়ে গেছে। এখন কেউ অবহেলা না করলে, কষ্ট না দিলে তার উপর কেমন যেন সন্দেহ হয়। এমনকি কেউ ভালো করে কথা বললে, প্রশংসা করলে কেমন যেন সন্দেহ হয়। মানুষ তো মানুষকে অবহেলাই করে, সেটাই তো স্বাভাবিক।
তবে আমাকে ভালোবাসছে কেন? হ্যাঁ, আমাকে আমাকে এত ভালোবাসছে কেন? তোমাকেও তো কতবার বলেছিলাম নীল, আমাকে বেশি ভালো না বাসতে। তুমি শুনলে না কেন? কেন বুঝলে না? আমার দম বন্ধ লাগতো। তুমি যাতে আমার উপর রাগ করো, চিৎকার করো, যন্ত্রণা দিতে পারো, সেই জন্যই তো আজকে রান্নায় আমি বেশি বেশি করে ঝাল দিলাম, ইচ্ছে করেই দিলাম। আমি তো জানি তুমি একদম ঝাল খেতে পারো না। আমি ভেবেছিলাম ঝাল খেয়ে তোমার ভীষণ রাগ হবে, আর সেই রাগে তুমি আমার গায়ে হাত তুলবে, গালিগালাজ করবে। কিন্তু কিন্তু তুমি করলে না, কিছুই করলে না। শান্তভাবে খেতে থাকলে খাবারটা। তুমি যত শান্ত থাকলে আবার তত দম বন্ধ হয়ে যেতে লাগলো। তাই তো নিঃশ্বাস দেওয়ার জন্য তোমার নিঃশ্বাস বন্ধ করতে বাধ্য হলাম আমি। এবার তুমিও শান্তিতে থাকো, আমিও শান্তিতে থাকি। নীলের ঠান্ডা শক্ত কপালে চুমু এঁকে দেয় আরিকা। জানো নীল, ছোটবেলায় মা মারা যাবার পর থেকে আর কেউ আমায় ভালোবাসেনি। বাপি কাজের চাপে আমার সাথে কথা বলারই সময় পেত না। কাকাই আসতো আমার কাছে রোজ। কাকাই আমার সাথে খেলতো, আবার ভালোবাসতো, কিন্তু সে খেলায়, সে ভালোবাসায় আমি ব্যথা পেতাম। আমার খুব যন্ত্রণা হতো, রক্তাক্ত হতাম রোজ। তখন আমার বোঝার মতো ক্ষমতা ছিল না যে আমার সাথে কি হচ্ছে। কাউকে যে জিজ্ঞেস করব সেরকমও কেউ ছিল না। সহ্য করতে না পেরে একদিন বাপিকে বলতে গেছিলাম সবটা। বাপি বলেছিল সেটাই নাকি ভালো। তারপর থেকে আমিও বিশ্বাস করে নিয়েছিলাম ওই রকম ভালোবাসাটাই ভালো, আর কাউকে এই নিয়ে কিছুই বলিনি। একটু বড় হবার পর যখন বুঝতে শিখলাম, তখন আমার আর কিছুই করার ছিল না। আমি অভ্যস্ত হয়ে পড়েছিলাম। পরে জানলাম সেদিন বাপি নাকি আমার কোনো কথাই শোনেনি। তারপর থেকে আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। সম্পূর্ণ একা হয়ে গেলাম। কিন্তু তাও আবার একা লাগলো না। আমি খুশি হলাম। সেদিন বুঝলাম কেউ না থাকাটা কত শান্তির। কেউ ব্যথা দিতে পারবে না, যন্ত্রণা দিতে পারবে না। আমি উপভোগ করতে শুরু করলাম আমার একাকিত্ব। ছোটবেলা থেকেই যারা অবহেলা পেয়ে বড় হয়েছে, যাদের কেউ ভালোবাসেনি, কেউ আদর করে কাছেও ডাকেনি, কথায় কথায় যারা খোঁটা শুনেছে, তারা একটা সময় পর এই অবহেলাকে স্বাভাবিক মেনে নেয়। তারা ভেবে নেয় যন্ত্রণা পাওয়াটাই স্বাভাবিক। সারা দুনিয়ার কেউ তাদের ভালোবাসবে না, কেউ কাছে ডাকবে না। সবাই শুধু নিজেদের কাজ মিটিয়ে পালিয়ে যাবে, অবহেলা করবে, অনায়াসেই সেকেন্ড অপশন বানিয়ে দেবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। মানুষ মানুষের সাথে এরকমই করে। কেউ অবহেলা না করলে, যন্ত্রণা না দিলেই তাদের কষ্ট হয়। কেউ ভালো কথা বললে, প্রশংসা করলেই তাদের বিরক্তিকর লাগে, ভালোবাসলেই দমবদ্ধ হয়ে আসে। রোজ যদি কারোর অনুভূতিতে আঘাত করা হয়, তবে একটা সময় পর সেই মানুষটার অনুভূতি বলে আর কিছুই থাকে না। অবশ হয়ে যায় সব অনুভূতি, রাগ, অভিমান, কষ্ট, আনন্দ, সুখ, দুঃখ, কিছুই আর বুঝতে পারে না তারা। এই গোষ্ঠীর মধ্যেই পড়ে আরিকা। ছোটবেলা থেকে অবহেলার যন্ত্রণা পেতে পেতে মেয়েটা নিজেকে বিশ্বাস করিয়ে নিয়েছে যারা ওকে রোজ অবহেলা করে তারাই সত্যি ওকে ভালোবাসে, আর যারা ওকে ভালোবাসতে চায় তারাই আসলে ওকে অবহেলা করে। নীলের নিথর দেহটা কোলের ওপর নিয়ে নিজের মনেই আরিকা এখনো বলে চলেছে,
আমি তোমায় মারতে চাইনি নীল, বিশ্বাস করো, মারতে চাইনি, মারতে চাইনি। আমি মানিয়ে নিতেই চেয়েছিলাম। ভাবি যখন তোমার সাথে আমার বিয়ে ঠিক করলো তখন খুব খুশি হয়েছিলাম জানো, আর আমাকে একা থাকতে হবে না ভেবে খুব খুশি হয়েছিলাম। তখন বুঝতে পারিনি ভালোবাসার বেড়া জালে আমি থাকতে পারবো না, আমি থাকতে আমি থাকতে পারবো না। ভয় করে আমার খুব ভয় করে কাউকে ভালোবাসতে, বা কেউ আমায় ভালোবাসলে ভালোবাসার বন্ধন আবার সহ্য হবে না। একা থাকাতেই আমার শান্তি, একা থাকাতেই। এই পৃথিবীতে সবাই ভালোবাসা পেতে আসে না, কিছু মানুষকে একা থাকতে হয়, কিছু মানুষকে একা থাকতে হয়, এটাই তাদের নিয়তি। তাই সেদিন যখন কাকাইকে দূরে সরিয়ে দেওয়ার জন্য খুব জোরে ধাক্কা দিয়েছিলাম, সেদিন কাকাই ছিটকে গিয়ে পড়েছিল দেয়ালে, মাথা ফেটে চারিদিকে ছড়িয়ে পড়েছিল রক্ত। কাকাই একদম শান্ত হয়ে পড়েছিল সেদিন। আমার খুব মজা লেগেছিল, খুব মজা লেগেছিল। আমি সেদিন বুঝেছিলাম আমি আকাশে উড়ে বেড়ানো জঙ্গুলে পাখি। আমি খাঁচায় থাকলে বেশি দিন বাঁচতে পারবো না। পুরনো কথা ভাবতে ভাবতেই খাওয়া শেষ হয়ে যায় আরিকার। খাওয়া শেষ করে কিছুটা জল খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলে আরিকা বলতে থাকে, কতদিন পর তৃপ্তি করে খেলাম, কি যে শান্তি লাগছে। বাড়িটা কি নির্জন, কি শান্ত, কতদিন এরকম শান্তি পাইনি। সত্যি একা থাকার মজাই আলাদা। গত সপ্তাহ থেকেই একা একাই বাড়িতে রয়েছি আমি। কেউ কথা বলার নেই, বিরক্ত করার নেই, কারোর জন্য অপেক্ষা করা নেই, কেউ আমার জন্য অপেক্ষা করে নেই। ওই যে রবি ঠাকুর বলেছেন না, অনাদর এক মস্ত স্বাধীনতা। কথাটা যে কি বড় সত্যি তা বোঝার ক্ষমতা হয়তো সবার নেই। সত্যি কথা বলতে গেলে এই গোটা পৃথিবীতে হাতে গুনে গুটি কয়েক মানুষই আছে যারা এই কথাটার মর্ম বুঝতে পারে। সেই অনাদর, সেই স্বাধীনতার স্বাদ যারা পেয়েছে তারা আর আদর চায় না, লোকজনের সঙ্গ চায় না, তারা চায় অনাবিল একাকিত্ব, ঠিক আমার মতো। আজ বাড়ির পরিবেশটা বড্ড বেশি শান্ত লাগছে। নীল না থাকায় গোটা বাড়িতে কোনো শব্দ নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। কি ভালো লাগছে এই নির্জনতা। আজ শান্তি করে অনেকটা ভাত খেয়েছি, এবার একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে জমিয়ে একটা ভাত ঘুম দিতে হবে। খাওয়া শেষ হতেই হাত মুখ ধুয়ে এসে ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বের করে বেশ কিছুটা জল খায় আরিকা। তারপর বোতলটা নির্দিষ্ট জায়গায় রেখে ফ্রিজের ভেতর হাঁটু মুড়ে বসে থাকা নীলের ফ্যাকাশে হয়ে যাওয়া সাদা কপালে একটা চুমু খায় আরিকা। তুমি এখানেই শান্তিতে ঘুমো, তোমাকে আমার থেকে দূরে করব না আমি। আমিও তোমায় ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। তারপর ফ্রিজ বন্ধ করে ভাত ঘুম দেওয়ার জন্য বিছানায় এসে গা এলিয়ে দেওয়ার আগে আরিকা একবার বারান্দায় গিয়ে দেখে তার প্রিয় বন্ধু সেই নেড়ে কুকুরটার খাওয়া শেষ হলো কিনা। গেট খুলে বাইরে বেরিয়ে এসে নির্দিষ্ট জায়গাতেই আরিকা দেখতে পায় কুকুরটাকে। একটু আগে আরিকার দিয়ে যাওয়া খাবারের বেশ কিছু উচ্ছিষ্ট ছড়িয়ে পড়ে রয়েছে থালার চারিদিকে। থালাতেও পড়ে রয়েছে বেশ কিছুটা খাবার। ঠিক তার পাশেই মাটিতে শুয়ে রয়েছে কুকুরটা। মুখ থেকে বেরিয়ে আসছে
কাতর একটা কুই কুই শব্দ। ঠোঁটের পাশ থেকে সাদা ফেনা গড়িয়ে পড়ছে মাটিতে। ছলছলে চোখে আরিকার দিকে তাকিয়ে আছে কুকুরটা। এক পা করে এগিয়ে এসে কুকুরটার সামনে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে আরিকা। তার মুখে খেলে আছে একটা হাসি, একটা ক্রূর অথচ শান্ত হাসি। ধীরে ধীরে কুকুরটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে বলতে থাকে, কতদিন তোকে তাড়িয়ে দিয়েছি বলতো? তাও কেন আসতিস আমার কাছে? আমি দূর দূর করে তাড়িয়ে দিলেও কেন থেকে যেতিস? যদি তুই এতটা ভালো না বাসতিস, যদি এতটা অনুগত না হতিস আমার, যদি মানুষের মতো স্বার্থপর হতে পারতিস, তাহলে হয়তো তোকে এভাবে চলে যেতে হতো না রে। আবার যারা যারা ভালোবেসেছে তাদের সবারই পরিণতি হয়েছে। মা, কাকাই, নীল, তুই, সবাই চলে গেছে এক এক করে। আমি কাউকে মারতে চাই না, বিশ্বাস কর, আমি কাউকে মারতে চাই না, কাউকে না। তোরাই আমায় বাধ্য করিস। আর যখন তোর খাবারের সাথে কাছের গুঁড়োগুলো মেশাচ্ছিলাম, তখন আমারও খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল জানিস। আবার থেকে দূরে গিয়ে তুইও শান্তিতে থাকিস, আর আমিও শান্তিতে থাকি। কথাগুলো বলে কুকুরটার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার নিজের ঘরের দিকে ফিরে আসে আরিকা। ছলছল চোখে কুকুরটা তাকিয়ে থাকে আরিকার দিকে। মৃত্যুর একদম দোরগোড়ায় দাঁড়িয়েও হয়তো কুকুরটা বিশ্বাস করতে চাইছে তার কাছের বন্ধুকে, কিন্তু আরিকা এখন বিশ্বাস অবিশ্বাসের অনেক ঊর্ধ্বে। কুকুরটার কাতর আর্তনাদ তখনও ভেসে আসছে আরিকার কানে। সেই শব্দটাকে এড়িয়ে যাওয়ার জন্য গান ধরে আরিকা। মানে নাহি তবু কানে কানে, কে যে শোনে, কে যে শোনে, তাহা কে বা জানে। কুকুরটার কাতর মরণ আর্তনাদ ছাপিয়ে আরিকার গান ছড়িয়ে পড়তে থাকে বাতাসে। শেষ হলো দিশানি মজুমদারের লেখা ক্ষুধা। আজকে গল্প পাঠে সৌরভ, অন্যান্য চরিত্রে সৃষ্টি, আমি ঋদ্ধি, তানিশা, অস্মিতা, সায়ন্তন, নীলাঞ্জন এবং দেবস্মিতা। এই সুন্দর প্রচ্ছদটা করেছে ক্রিয়েটোমেনিয়া। স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করে দিতে হবে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের জন্য আসতে চলেছে আকাশ গুহর কলমে নিশিবাদ্য।
একটি ভয়ঙ্কর জিনের গল্প। শুনতে ভুলো না, এই গল্পটির সম্বন্ধে সব কিছু জানতে পারবে আমাদের ইউটিউব কমিউনিটি পোস্ট এবং আমাদের ফেসবুক পেজে। যদি এখনও ফেসবুক পেজটা ফলো না করে থাকো তাহলে যাও তাড়াতাড়ি গিয়ে আমাদের ফেসবুক পেজটা ফলো করে নাও। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আনাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।